আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ নির্বাচনমুখী একটি দেশ সবসময়, এবং নির্বাচনের উত্তেজনা সবসময় আমরা দেখতে পাই বা বিগত দিনগুলোতে দেখেছি। যদিও 2014, 18 এবং 24-এর নির্বাচনে তেমনটা দেখিনি। বাংলাদেশের নির্বাচনের ট্রেনে উঠেছে। আমরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন দেখলাম, এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে প্রাথমিকভাবে। জামাত ইসলাম সবার আগে এক্ষেত্রে প্রার্থীতা ঘোষণা করেছে। আর সম্প্রতি, অর্থাৎ গত পরশু দেখলাম যে বিএনপি, বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল, 237টি আসনে তাদের প্রাথমিক প্রার্থীতা ঘোষণা করেছে। অন্যান্য দল এনসিপিও তারা প্রার্থীতা ঘোষণা করছে। আজকে আমরা মূলত বিএনপির যে প্রার্থীতা ঘোষণা করবে, এই প্রার্থীগুলো, তাদের প্রার্থী নির্বাচন কেমন হলো, এই বিষয়ে দু একটি কথা বলবো, এবং শেষে গিয়ে জামাতের সাথে বিএনপির প্রার্থীতার একটা কম্পারিজন করার চেষ্টা করব। তো লেটস সি। বিএনপি 237টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে, এবং 63টি আসন তারা প্রার্থী ঘোষণা করেনি। বেশ আহ, অনেক হেভি ওয়েট প্রার্থীও বাদ পড়েছে 237টি আসনের প্রার্থীতার মধ্যে। তবে মূলত যে 63টি আসনে প্রার্থীতা ঘোষণা করেনি, এক্ষেত্রে সামান্যভাবে যেটা বলা যায়, হয়তোবা শরিক দলগুলো বা নিজ দলের যেখানে একই আসনে অনেকগুলো হেভিওয়েটের প্রার্থী রয়েছে বা সম্ভাব্য ক্যান্ডিডেট রয়েছে বা সমপর্যায়ের ক্যান্ডিডেট রয়েছে, তাদের সাথে দেন দরবারের বিষয়গুলো নিয়ে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এই 63টি আসনে প্রার্থীতা ঘোষণা করেনি। এখানে একটা যদি অন্য দলগুলো আসে তাহলে তাদের সাথে একটা বার্গেনিং হবে, বা যদি নিজের একই দলে, অর্থাৎ বিএনপি যদি বিভিন্ন ক্যান্ডিডেট সমপর্যায়ে ক্যান্ডিডেট হয়, তাদের সাথে আলাপ আলোচনা হবে, ভুজ হবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, যাতে কোনো বিদ্রোহী প্রার্থীতা না আসে। এই সমস্ত বিষয়গুলো বার্গেনিং এর একটা পর্যায়ে আসবে। তবে একটা বিষয় যে উল্লেখযোগ্য, যে খালেদা জিয়াকে 3টি আসনে এবারও নির্বাচন করার জন্য তারা প্রার্থীতা ঘোষণা করেছে। এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, একটা বিষয়, খালেদা জিয়া কিন্তু কখনোই তার নির্বাচনী ক্যারিয়ারে 1991 সাল থেকে কখনোই কোনো তার নির্বাচনে হারতে দেখিনি। হোয়ারেজ 1991 সালে আমরা দেখেছি স্বৈরাচারী হাসিনাকে ইভেন সাদেক হোসেন খোকার সাথেও ঢাকা হেরেছে, তেজগাঁতে হেরেছে। বা এনিওয়ে, ফরগেট ইটকে আমরা যে বিষয়টা, বাট খালেদা জিয়াকে তারা ব্র্যান্ডিং করতে চাচ্ছে, তারা সামনে রাখতেছে। তবে এক্ষেত্রে আমার একটা ছোট্ট অ্যানালাইসিস বা ছোট্ট অবজারভেশন হচ্ছে, খালেদা যে এখন যে বয়সে রয়েছে, এই বয়সে তাকে 3টি আসনের প্রার্থীতা না দিলেও পারতেন। একটি আসনে যদি তাকে মানে অলংকার সূচক তাকে এই প্রার্থীতা দেওয়া হতো, তিনি অবশ্যই প্রত্যেকটি আসনেই জয় হবেন। তবে একটি আসনে তাকে নির্বাচন করতে দিলে এটা আরো মোর অ্যাকুরেট হতো, এবং জনগণের কাছে এর গ্রহণযোগ্যতাটা আরো বেশি বৃদ্ধি পেত। আর এবারেই সর্বপ্রথম জনাব তারেক রহমান বগুড়ার একটি আসন, সম্ভবত বগুড়া 6 আসন থেকে নির্বাচন করতে যাচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম হি ইজ গোয়িং টু কন্টেস্ট ইন ইলেকশন। তো লেটস সি। তো ওভারঅল অন্যান্য যে 237 জন যে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে, এক্ষেত্রে যে বিষয়টা চোখে পড়লো, সেটা হচ্ছে অধিকাংশ প্রার্থীর বয়স দেখা গেল যে 60-এর উপরে, 70-এর উপরে, 75-এর উপরে, অর্থাৎ বয়োবৃদ্ধ একটা প্রার্থীতা। প্রায় এটা আমি যদি বলবো আর কি, প্রায় 70 থেকে 80% প্রার্থীর বয়সী মানে 60-এর ঊর্ধ্বে। একটা বিশাল বয়স্ক প্রার্থী তারা ঘোষণা করেছে। এবং দেখেন যে কেমন বয়স্ক, যে যারা 1991 সালে যারা এমপি ছিলেন, 2001 সালে, 2008-এ যারা নির্বাচন করছে, তারাই আবার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে তারা টিকিট পেয়েছে, মনোনয়ন পেয়েছে। এইটা মনে হচ্ছে যে জাতিকে একটু হতাশ করেছে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। কারণ এই যে বয়স্ক যাদেরকে নির্বাচনে আবার কন্টেস্ট করার সুযোগ দেওয়া হলে, এর 2টা কারণ হতে পারে। একটা হতে পারে এটা তাদের সর্বশেষ নির্বাচন হতে পারে, তারা চিন্তা করবে। আবার আরেকটা প্যারালালি আরেকটা যে বিষয় এখান থেকে বেরিয়ে আসে, সেটা হচ্ছে যে বিএনপির মধ্যে যে নেতৃত্বের শূন্যতা রয়েছে, এটা দৃশ্যমান হলো।
অর্থাৎ গত ১৬ বৎসর বা এর আগের থেকেও যদি আমরা দেখি ২০০১ সাল থেকে এই গত ২০-২৫ বৎসরে তারা ওইভাবে তরুণ নেতৃত্ব গড়ে তুলতে পারেনি যারা নির্বাচন করতে পারবে। হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে যে তরুণ নেতৃত্ব আসেন এই বিএনপির এই মনোনয়ন দেয় এমনটা নয়। তারা অনেকটাই পারিবারিক ক্ষেত্রে পারিবারিক কোঠায় বলা যেতে পারে যে তারা মনোনয়ন পেয়েছে। তো এই বিষয়টা হচ্ছে একটা মানে হতাশাজনক একটা বিষয়। তারা এবছর আ বিএনপি যথেষ্ট সুযোগ পেয়েছিল। তারা কারণ যেহেতু বড় দল, তারা ধরে নিচ্ছে যে যেহেতু তারা সরকার গঠন করবে, তারা মনে করতেছে তাহলে তারা এক্সপেরিমেন্ট করার সুযোগ পেত, নতুন নেতৃত্বকে গড়ে তোলার সুযোগ পেত, নতুন নেতৃত্বকে নির্বাচনকে মাঠে নামাতে পারত, নতুন নেতৃত্বকে নির্বাচনমুখী করার একটা সুযোগ ছিল। কিন্তু তারা এটা রিস্ক নেয়নি। এইটার আরেকটা অন্যতম কারণ হতে পারে তারা হয়তোবা জামায়াতে ইসলাম বাংলাদেশের জামায়াতে ইসলামকে তারা চ্যালেঞ্জ মনে করতেছে যে কোনোভাবে বাংলাদেশের জামায়াতে ইসলামের সাথে তারা কন্টেস্টে আবার পিছিয়ে পড়ে কিনা। এর জন্য তারা হয়তোবা নতুন নেতৃত্বের দিকে রিস্ক নিতে জানি। আরেকটি এই মনোনয়নের মধ্যে যে বিষয়টা মানে আমার কাছে খুব প্রণিধানযোগ্য মনে হয়েছে যেটা যে এটা তারা অধিকাংশ ক্ষেত্রে যেই প্রার্থিতা দিয়েছে এর প্রায় অধিকাংশ হচ্ছে ব্যবসায়ী। এই ব্যবসায়ীর সংখ্যা আপনি যদি দেখেন বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে কিন্তু এই ব্যবসায়ী এমপির সংখ্যা ছিল বেশি, প্রায় 85% ছিল ব্যবসায়ী। তারা ঠিক একই পথে হাঁটছে। ব্যবসায়ীরা যদি এমপি হয় তাহলে তারা আইন প্রণেতা হিসেবে সবসময় তারা তাদের দলীয় স্বার্থকে এবং তার ব্যক্তিগত স্বার্থ, তার ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দিয়ে আইনের ফাঁকফোকরগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবে। ওই হিসেবে তারা প্রফেশনালদের পরিবর্তে তারা ব্যবসায়ীকে দেরকে মনোনয়ন দিয়েছে বেশি, যেটা খুবই আমার কাছে মনে হয় যে হতাশাজনক হয়েছে। তারা বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, তারা তাদের যথেষ্ট প্রফেশনাল রয়েছে, ইন্টেলেকচুয়াল রয়েছে, বুদ্ধিজীবী থেকে শুরু করে কম্পিটেন্ট পার্সোনালিটিস রয়েছে, কম্পিটেন্ট পলিটিশিয়ান রয়েছে, কিন্তু সেদিকে তারা না হেঁটে প্রায় ব্যবসায়ীদের সংখ্যাটাকে তারা বেছে নিয়েছে। আরেকটা দুর্ভাগ্যজনক, হতাশাজনক, বিশেষ করে ২৪-এর বিপ্লবের পরে বিএনপি যেটা করতে পারত, ক্লিন ইমেজের প্রার্থিতা দিতে পারত। কিন্তু এখানে আমরা ক্লিন ইমেজের প্রার্থীর পরিবর্তে আমরা অনেক চাঁদাবাজকে দেখতে পেয়েছি। এই ২৩৭ জনের মধ্যে অনেকে চাঁদাবাদ। ইভেন ১৯৯১ সালে যারা বা ওই সময় বা ৯৬ বা ২০০১ সালে যারা দুর্নীতির সাথে যারা জড়িত ছিল তাদেরকেও এই ২৩৭ জনের মধ্যে দেখা গেছে। আরেকটা সবচেয়ে যে বড় বিষয়, যারা বিগত ১৬টি বৎসর যারা এই যে বেগম খালেদা জিয়াকে মানে হেনস্থা করা, তার বাসা থেকে বের করে দেওয়া, তাকে জেল খাটানো, সব জিয়া পরিবারের উপর দিয়ে গেছে। কিন্তু যে কিছু নেতা নেতৃত্ব ছিল বা এখনো আছে যারা বিগত দিনে হাসিনা সরকারের সাথে, হাসিনার সাথে আতাত করে চলেছে, তারা তাদের ব্যবসা বাণিজ্যকে ঠিক রেখেছে, তারা তাদেরকে মাসোয়ারাকে ঠিক রেখেছে। এই ধরনের যে আতাত করে চলা এই লোকদেরকে তারা এই মনোনয়ন দিয়েছে। এইটা হচ্ছে আসলে খুব একটা দুর্ভাগ্যজনক আমি মনে করব। আর যে বিষয়টা যেটা বললাম যে বয়স্ক যে সমস্ত প্রার্থীদেরকে দেওয়া হয়েছে, তারা দেখেন অনেকে হুইল চেয়ার বাউন্ড, অনেকে লাঠি ভর করে চলে, যারা একটা সিংহভাগ সময় হসপিটালে দৌড়ায় এবং দেশের বাহিরে আপনারা প্রায় দেখেন তারাই যদি নির্বাচন করে। সবসময় একটা বিষয় হচ্ছে যে এমপি, আমি আমার পরবর্তী একটা ভিডিওতে এমপিদের কোয়ালিটিস কি হওয়া দরকার সে বিষয়ে একটা আমি ভিডিও করব ভেরি সুন, এটা আমি আপনাদের জন্য। তো ওক্ষেত্রে যে ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বিকাম এ মেম্বার অফ পার্লামেন্ট। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন পৃথিবীর অন্যান্য দেশে মেম্বার অফ পার্লামেন্টের বয়সগুলো কেমন হয়, ৪০-এর কোটায়, ৪০ থেকে ৫০ বা ম্যাক্সিমাম ৬০-এর কোটায়। আর বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্টের বয়সই হয় ৬০-এর ঊর্ধ্বে। অর্থাৎ নিজেরাই তারা চলতে পারে না, ঠিক ফ্রি ভাবে মুভ করতে পারে না। যদি অসুস্থ হয়, সে যদি শারীরিকভাবে অক্ষম হয়, শারীরিকভাবে যদি দৌড়ঝাঁপ না করতে পারে, শারীরিকভাবে যদি স্ট্রং না হয়, শারীরিকভাবে যদি সে চলতে না পারে, তাহলে এটা তার মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলবে। আর শারীরিক ও মানসিক ভৌত স্বাস্থ্য যখন ইম্প্যাক্ট হবে, তখন সে আইন প্রণয়নের ক্ষেত্রে সে কিন্তু ইম্পেয়ারমেন্ট হবে। সে খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমার মনে হয় না।
এক্ষেত্রে আরেকটা বিষয় যে ধরেন আ আ কিছু, কিছু তরুণ যারা নেতৃত্বে বা যারা মনোনয়ন পেয়েছে, তারা কেবলমাত্রই পারিবারিক কোঠায় বা পরিবারকে চিন্তা করেই তারা নেতৃত্বে বা মনোনয়ন পেয়েছে। কিন্তু এক্ষেত্রে এই যে পরিবার ছাড়াও বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানে, বিপ্লবে বিএনপির অনেক ডাইনামিক ইয়াং আ সা ছেলেপেলে যারা আসলে প্রত্যেকটি গ্রহণযোগ্যতা রাখে, তারা কিন্তু আ আ পার্লামেন্টের নির্বাচন করার যোগ্যতা রাখে, তাদেরকে সামনে নিয়ে আসতে পারতো। অর্থাৎ মূল ইম্পর্টেন্ট থিংসটা হচ্ছে তারা তরুণ নেতৃত্বের পরিবর্তে তারা বৃদ্ধদেরকেই বেশি করে বেছে নিয়েছে। এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে ধরেন এই যে বয়স্ক নেতৃবৃন্দ যাদেরকে পার্লামেন্ট নির্বাচনের জন্য টিকিট দেওয়া হলো, তারা দেখেন যে এই যে জেন জি আমরা বলে থাকি যে জুলাই অভ্যুত্থানের যে যাদের বয়স আপনার 20 থেকে 35 বছর যে বয়সগুলো রয়েছে, তাদের পালস বোঝা, তাদের চাহিদা বোঝা, তাদের ডিমান্ড বোঝা, তাদের টেকনোলজি বোঝা, এইটা কিন্তু এই বয়স্ক প্রার্থীরা ওইভাবে বুঝবে না। যদি না বুঝতে পারে তাহলে একটা ক্ল্যাশ হবে তরুণদের মধ্যে এবং বয়স্কদের মধ্যে। এবং বা এক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আমরা দেখলাম যে এটা খুবই অনাকাঙ্ক্ষিত যে মনোনয়ন বঞ্চিত হয়ে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অগ্নিসংযোগ, মারপিট, দু একজন নিহত হয়েছে নিজেদের মধ্যে, বিএনপির মধ্যে, এটা আসলে খুবই অনভিপ্রেত। এটা আসলে ঠিক হয়নি। তবে ওভারঅল মোদ্দা কথায় যদি আমরা বলতে চাই যে আহ, আহ, বিশেষ করে এই 24 বিপ্লবোত্তর পরিবেশে যেই মানের, অর্থাৎ যেই বাংলাদেশ বা দ্বিতীয় বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশে যেই মানের পার্লামেন্টেরিয়ান মনোনয়ন দেওয়া দরকার ছিল বা উচিত ছিল, সেটা আসলে বিএনপি অ্যাবসলিউটলি ফেল করেছে। এক্ষেত্রে দু একটা বিষয় একটু জামাতের সাথে যদি বা কন্ট্রাস্ট করি তাহলে একটু বোঝার জন্য দেখেন, হোয়াইরাস জামাত যেই প্রার্থীগুলি ঘোষণা করেছে, তাদের অধিকাংশের বয়স আপনি দেখবেন যে 50-এর নিচে, অধিকাংশ। এবং তারা এক ঝাঁক তরুণদেরকে তারা এমপি পদের মনোনয়ন দিয়েছে, যাদের অধিকাংশই হচ্ছে স্মার্ট, বিদেশ থেকে পড়ুয়া ও খুবই শিক্ষিত। এবং তারা এই যে প্রফেশনালদেরকে যে বেছে নিয়েছে, তারা একটা বিভিন্ন ক্যাটাগরি থেকে বেছে নিয়েছে। তারা একদিকে যেমন আইনজীবী বেছে নিয়েছে, তারা ডাক্তারদেরকে বেছে নিয়েছে, তারা রিটায়ার্ড সরকারি কর্মকর্তা দু একজন আছে, তাদেরকে বেছে নিয়েছে, তারা ডাক্তারদেরকে বেছে নিয়েছে, তারা শিক্ষকদেরকে বেছে নিয়েছে, প্রফেসরদেরকে বেছে নিয়েছে, এবং সমাজে যাদের গ্রহণযোগ্যতা, বিশেষ করে যে এই ইয়াং যারা রয়েছে, তারা কিন্তু জেনজিকে বুঝে তারা এই নতুন নতুন যে কর্মসূচিগুলো তারা দিচ্ছে এবং মানুষের চাহিদা অনুসারে, বিশেষ করে ইয়াং তরুণ যে প্রায় 3.5 থেকে 4 কোটি ভোটার রয়েছে, এই ভোটারকে ডিমান্ডটা বুঝে তাদের আন্ডারস্ট্যান্ডিংকে অ্যাকনলেজ করে যে প্রার্থিতা ঘোষণা করেছে, এটা কিন্তু জামাতের একটা ডাইনামিক মুভ হয়েছে। এক্ষেত্রে জামাত প্রার্থিতা ঘোষণার ক্ষেত্রে জামাত অত্যন্ত ডাইনামিক এবং চমৎকার একটা ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে ইন টার্মস অফ যদি প্রার্থিতা সিলেকশন বা ঘোষণা যেভাবেই করা হয়েছে, যেটা বাছাই করা হয়েছে, জামাত ইসলামী ইজ মাচ মোর অ্যাডভান্স দেন বিএনপি। নির্বাচনে তারা জয়ী হবে কি হবে না সেটা হচ্ছে পরের বিষয়, সেটা পরে দেখা যাবে, বাট দে হ্যাভ এ ভেরি গুড মুভ। সবশেষে যেই কথাটা দিয়ে আজকে শেষ করতে চাই আমি, সেটা হলো আমরা দ্বিতীয় বাংলাদেশে আসলে কি চাই, কেমন ধরনের এমপি আমরা পার্লামেন্টে দেখতে চাই। আমরা আর মমতাজের মতো কোনো পার্লামেন্টেরিয়ান দেখতে চাই না যে রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে ওখানে দলের শুধু গুণগান করার জন্য, দলের একজনের গুণগান, পারিবারিক গুণগানের জন্য রাষ্ট্রীয় অর্থ খরচ করে ওখানে গান গাবে। আমরা পার্লামেন্টে এমন কোনো প্রার্থীও দেখতে চাই না যে রিডিং একটা কাগজ পড়েও পড়তে পারে না। আমরা চাই একটা ডাইনামিক লিডারশিপ, আমরা চাই একটা কম্পিটেন্ট এমপি, এক ঝাঁক কম্পিটেন্ট এমপি, আমরা চাই এক ঝাঁক সত্যিকার দেশপ্রেমিক এমপি, আমরা চাই এক ঝাঁক ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসার জন্য, শুধুমাত্র বাংলাদেশের স্বার্থে কাজ করার জন্য এক ঝাঁক এমপি আমরা দেখতে চাই।
তবে সর্বশেষ যেই কথাটা বলে আমি শেষ করতে চাই। আম, উম, বিএনপি যে 237 জনের প্রার্থিতা ঘোষণা করেছে, এর মধ্যে অতি কথন যারা বলতো, যারা টক শো থেকে আলোচিত ছিল, অনেকে ভারতীয় তাবেদার বা ভারতের সাথে একটু লিয়াজু করে চলার চেষ্টা করতো, বা এরকম তকমা যাদের নামের পিছনে রয়েছে, তাদের অধিকাংশকেই এই মনোনয়ন থেকে দূরে রাখা হয়েছে। এইটা তারেক রহমানের একটা দূরদর্শিতা। হয়তোবা সে পরবর্তীতে ক্ষেত্রে নেগোসিয়েশন হবে, সামনে আসবে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, যে আমরা আগামীর একটা সুন্দর প্রাণবন্ত এমন একটা সংসদ দেখতে চাই, যে সংসদ হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র বাংলাদেশের স্বার্থে কাজ করবে। ধন্যবাদ। সালাম আলাইকুম।